ড্রামার শুরু হয় আমাদের নারী প্রধান চরিত্র জিয়াকে দিয়ে, যিনি একটি খাবারের স্টল চালান। দুটি কাস্টমার তার সঙ্গে খারাপ ব্যবহার করে। তখন তার বন্ধু সেখানে এসে উপস্থিত হয়। জিয়ার বন্ধু তাকে বলে যে সে বাড়ি ফিরে যাক, কিন্তু জিয়া অস্বীকার করে। তখন সে বলে, তুমি তো অনেক ধনী, তবুও এসব কাজ করছো কেন? জিয়া তবুও বাড়ি যেতে রাজি হয় না। ঠিক তখনই তার মেয়ের ফোন আসে। সে জানায় তার বাবা তাকে মারধর করেছে এবং বাথরুমে আটকে রেখেছে। একথা শোনামাত্র জিয়া দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় তার মেয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে, যেখানে তার অপারেশন চলছে। পরে জানা যায় তার দুটি পাঁজর ভেঙে গেছে। জিয়া তার স্বামীকে ফোন করে, কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। তারপর জিয়া নিজের অ্যাপার্টমেন্টে যায় এবং দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না। তখন ভেতর থেকে একটা শব্দ পায়। সে বুঝতে পারে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে রয়েছে। এ দৃশ্য দেখে জিয়া হতবাক হয়ে যায় এবং দরজার আঘাত করতে করতে বলে, তুমি বাইরে এসো। তার স্বামী দরজা খুলে বলে, চিৎকার করো না। তখন জিয়া তার কলার ধরে বলে, তুমি মানুষ নাকি জানোয়ার? তুমি নোংরা একজন মানুষ। তুমি আমার মেয়েকে মেরে ফেলেছ। ঠিক তখনই সেই মহিলা বেরিয়ে আসে, যে ঘরে তার স্বামীর সঙ্গে ছিল। সে জিয়াকে দেখে বলে, এই মহিলার গায়ে প্রচণ্ড বাজে গন্ধ, যেন সে স্টল থেকে এসেছে। তখন জিয়া তার স্বামীকে বলে, তুমি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য এসব করছো, তাই না? তার স্বামী বলে, 6 বছর আগে যার সঙ্গে তুমি শারীরিক সম্পর্কে জড়িয়েছিলে সে আমি ছিলাম না, অন্য কেউ ছিল। তারপর একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেই মানুষটি আর কেউ নয়, আমাদের পুরুষ প্রধান চরিত্র ওয়াং। তার স্বামী আরও জানায় ওয়াং তাকে 5 মিলিয়ন দিয়েছিল যাতে সে এই বিষয়টি গোপন রাখে। এরপর তারা জিয়াকে জোর করে ডিভোর্স পেপারে সই করানোর চেষ্টা করে, কিন্তু জিয়া পেপারে সই না করেই সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় সে বৃষ্টিতে ভিজছে। সে তার বাবাকে ফোন করে বলে, বাবা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখি ওয়াং তার অফিসে মিটিং করছে এবং হঠাৎ তার ফোনে একটি হুমকিমূলক বার্তা আসে। তারপর সে নিজের বন্ধুদের ডাকে এবং নিয়ে যায়। এরপর আমরা দেখি জিয়া তার বাবার সঙ্গে কথা বলছে। সে বলে, বাবা, আমি ভালো আছি। আমার মেয়ে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি আসতে পারবো না। সে ভালো হলেই আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো। এরপর দেখা যায় জিয়ার স্বামী এবং তার প্রেমিকা হাসপাতালে জিয়ার মেয়ের কাছে আছে। জিয়ার স্বামী বলে, আমি তাকে 8ম তলা থেকে ফেলে দিয়েছিলাম, তাও সে বেঁচে গেছে। তখন তার প্রেমিকা বলে, যদি সে জেগে ওঠে তবে জিয়া তোমাকে মেরে ফেলবে। তখন স্বামী বলে, আমি এখনই একে মেরে ফেলি, কিন্তু সে একটু দ্বিধায় পড়ে যায়। তারপর তার প্রেমিকা বলে, আমি গর্ভবতী, তাই আমি তোমাকে দ্রুত বিয়ে করতে চাই। তুমি এখনই একে শেষ করে দাও। এরপর সে জিয়ার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করে, মুখ চেপে ধরে। ঠিক তখনই জিয়া ডাক্তারের সঙ্গে সেখানে এসে যায়। ডাক্তার এসে শিশুটিকে ঠিক করার চেষ্টা করে। স্বামী তখন হাত তুলে বলে, আমি কিছুই করিনি। এরপর তারা শিশুটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, কারণ তার অবস্থা খুব খারাপ হয়। অপারেশন চলাকালীন জিয়া বাইরে থাকে। সে তার স্বামীকে একটা থাপ্পড় মারে এবং বলে, তোমার সাহস কি করে হলো এখানে আসার? তার প্রেমিকা রাগে ফেটে পড়ে। তখন জিয়া তাকেও একটি থাপ্পড় মারে। জিয়া বলে, আমি তোমাদের দুজনকেই ছেড়ে দেব না। তারপর উভয়ে জিয়ার সঙ্গে মারামারি করতে চায়। ঠিক তখনই জিয়ার বন্ধু তার কয়েকজন বন্ধুকে নিয়ে আসে। তাদের দেখে স্বামী এবং প্রেমিকা দুজনেই চমকে যায়। প্রেমিকা বলে, তোমরা কারা? তারা বলে, আমরা এই শহরের 4 জন ধনী ব্যক্তি। তারা নিজেদের পরিচয় দেয় আর মেয়ে তাদের চিনে ফেলে। সে বলে, দয়া করে আমাকে ক্ষমা করো। যদি তুমি সেই মেয়েটিকে চাও তবে আমি তাকে তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এরপর সে জিয়াকে ধাক্কা দেয়, কিন্তু জিয়ার বন্ধু তাকে ধরে ফেলে। 4 জনেই জিয়ার স্বামী এবং তার প্রেমিকাকে ধমক দেয়, বলে, তোমাদের সাহস কিভাবে হলো জিয়ার ওপর হাত তোলার? তোমাদের কোনো শিষ্টাচার নেই? বোঝো না কাকে কেমন করে আচরণ করতে হয়? তখন জিয়ার স্বামীর প্রেমিকা বলে, আমি এক ধনী পরিবারের মেয়ে। স্বামী বলে, আমিও এক ধনী পরিবারের ছেলে।
আমি কারো থেকে ভয় পাই না। তখন জিয়া বলে, ঠিক আছে, আমি তোমাদের কিছু দেখাই। জিয়া তার গার্ডদের নির্দেশ দেয়, বলো এই দুজনকে ভালোভাবে মারো। এরপর গার্ডরা তাদের দুজনকে প্রচণ্ড মারধর করে। শেষ পর্যন্ত তারা মাটিতে লুটিয়ে পড়ে। তখন জিয়ার স্বামী বলে, আমরা তোমাকে ছেড়ে দেব না। জিয়া তার স্বামীর পায়ে লাথি মেরে বলে, করো যা করতে চাও, আমিও দেখি তুমি কি করতে পারো। এরপর জিয়া বলে, এখন আমাকে বলো আমার মেয়ের আসল বাবাকে। এটা শুনে জিয়ার স্বামী তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। ঠিক সে সময় জিয়ার বাবা হুইল চেয়ারে করে সেখানে আসে। 4 জন বন্ধু জিয়ার বাবাকে দেখে অভিবাদন জানায়, কারণ তারা সবাই জিয়ার বাবার জন্য কাজ করে। বাবাকে দেখে জিয়া হতবাক হয়ে যায়, কারণ তার বাবার পা প্যারালাইজড হয়েছে। গত 5 বছর সে বাবার সঙ্গে দেখা করেনি। তখন বাবার সহকারী জানায় অসুস্থতার কারণে তার পায়ে সমস্যা হয়েছে। তারপর বাবা বলে, আমি আগেই তোমাকে বলেছিলাম সেই ছেলেকে বিয়ে করো না, সে ভালো মানুষ নয়। তখন সহকারী যোগ করে বলে, স্যার আগেই ছেলেটির ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেছিল এবং জানতে পেরেছিল সে খারাপ মানুষ, তাই তোমার বিয়ে আটকানোর চেষ্টা করেছিল। তোমার জন্য অন্য জায়গায় বিয়ের প্রস্তাব ঠিক করা হয়েছিল, কিন্তু তুমি পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেছিলে, আর এখন নিজের পরিণতি দেখেছো। তারপর জানা যায় সেই ছেলেটি কেমন মানুষ ছিল। এসব কথা শুনে জিয়া খুব দুঃখিত হয়ে পড়ে এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়। এরপর আমরা দেখি জিয়া তার বাবার পাশে বসে পড়ে এবং বলে, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। জিয়ার বাবা বলে, আমার শরীর এখন খুব খারাপ, জানি না আমি কতদিন বাঁচব, তাই আমার শেষ ইচ্ছা তুমি পূরণ করো, আমি তোমাকে সুখী দেখতে চাই। তখন জিয়া জিজ্ঞেস করে, তোমার শেষ ইচ্ছাটা কি? বাবা উত্তর দেয়, তুমি আবার বিয়ে করো। জিয়া বলে, আমি কাকে বিয়ে করব? তখন তার বাবা নায়কের দিকে ইঙ্গিত করে বলে, তুমি ওকে বিয়ে করতে পারো। আসলে আগেই তোমাদের এঙ্গেজমেন্ট ঠিক হয়েছিল, কিন্তু তুমি অন্য কাউকে বিয়ে করেছিলে, তবুও সে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। সে খুব ভালো ছেলে, আমি শৈশব থেকে তাকে চিনি। একথা শুনে জিয়ার মনে পড়ে ডাক্তারের কথা, যখন ডাক্তার বলেছিল তোমার মেয়ের রক্তের প্রয়োজন, যদি কোনো আত্মীয়ের রক্ত মেলে তাহলে সেটাই নাও। তখন জিয়া মনে মনে ভাবে, আমি আমার মেয়ের আসল বাবাকেই বিয়ে করব, আর কাউকে নয়। তাই জিয়া তার বাবাকে বলে, আমি বিয়ে করব, কিন্তু এক শর্তে। আগে আমি সাধারণ মেয়ে সেজে তার বাড়ি যাব এবং দেখব সে আসলে কেমন মানুষ, তারপর সিদ্ধান্ত নেব বিয়ের ব্যাপারে। তার বাবা রাজি হন। এরপর জিয়ার বাবা 4 জন তরুণের কাছে গিয়ে বলে, আমি তোমাদের সবাইকে এক সুযোগ দিচ্ছি, তোমরা সবাই ওকে প্রভাবিত করার চেষ্টা করো। যে সফল হবে আমি তাকেই আমার জামাই বানাবো। 4 জনই এতে আনন্দিত হয়। ঠিক তখন পাশে দাঁড়ানো এক মেয়ে বলে, তোমরা জানো নাকি বড় বাড়ির মানুষরা কখনো তাদের মুখ দেখায় না? বোকা নাকি এমন প্রশ্ন করছো? তখন তার বান্ধবী বলে, আমি তো শুধু মিসেস লুর মঙ্গলের জন্যই বলেছিলাম, যদি তিনি আমাদের মুখ দেখান তাহলে তার ভালো হবে, কারণ কেউ মুখোশ পরে তার রূপ ধারণ করে ভেতরে ঢুকতে পারে। ঠিক তখনই মিস নো তখন সে রেগে যায় এবং বলে, মৃণীকে ডেকে আনো। তারপর সে নিজের বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তুমিও কি আমার মুখ দেখতে চাও? এটা ভুলে যেও না যে এই চুক্তিতে সই করেছেন লু পরিবারই। এরপর মিস লু তার প্রেমিকাকে বলে, আমার মনে হচ্ছে দোষ তোমারই। তিনি যোগ করেন, আমি তোমাকে শুধু একটা সুযোগ দিচ্ছি, এটি আমাদের লু পরিবারের মান সম্মানের বিষয়। আমি চাই না তোমার বা আমার কারণে আমাদের পরিবার কোনো অপমানের শিকার হোক। তখন প্রেমিকা বলে, এখন তো অনেক কাঁটা আছে। তার বয়ফ্রেন্ড অবাক হয়ে জিজ্ঞেস করে, কাঁটা? কোন কাঁটার কথা বলছো? মিসেস লু তখন বলে, আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, তুমি হয় বাঁচার জন্য প্রমাণ দেবে, নয়তো মরার উপযুক্ত হবে। এটি বলেই তিনি নিজের মুখোশ খুলে ফেলে, আর তখন সবাই দেখে সে আসলে মিস লু নয়, বরং জিয়া। এই দৃশ্য দেখে তার বয়ফ্রেন্ড রেগে গিয়ে তাকে মারতে উদ্যত হয়। ঠিক তখনই শাহ এসে বলে, এখানে কে গোলমাল করছে? প্রেমিকা বলে, এই মেয়েটি গন্ডগোল করছে। এই সেই মেয়ে যে নিজেদের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে বলে পরিচয় দেওয়ার সাহস দেখাচ্ছে এবং সবকিছু নষ্ট করতে এসেছে।
তখন শাহ বলে, তাহলে কি হয়েছে? আপনি কি তাকে চেনেন? প্রেমিকা বলে, অবশ্যই। এই মেয়েটা পথের পাশে বাজে গন্ধযুক্ত মশলাদার খাবারের স্টল চালাতো, এখন আবার এখানে এসেছে সব নষ্ট করতে। সে আরো বলে, দেখো, এই শহরের সবচেয়ে ধনী ভদ্রলোকরা আজ আমাদের সাহায্য করতে এসেছে। তারা দুজন খুশি হয়। জিয়া স্বামী বলে, আমি তো এদের টেলিভিশনে দেখেছি। তারপর স্বামী স্ত্রী দুজন গিয়ে তাদের পাশে বসে অনুরোধ করে, স্যার, আমাদের সাহায্য করুন। আমরা তো পরিবারের সহযোগিতা করতে এসেছিলাম, কিন্তু এরা চারজন দুটি পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল এবং সবাইকে লু পরিবারের বিরুদ্ধে উস্কে দিচ্ছিল। প্রেমিকা তখন বলে, আপনাকে উচিত এই লোকগুলোকে শাস্তি দেওয়া। ওই মেয়েটিকে মেরেই ফেলুন। শাহ বলে, তুমি কি চাও, আমি লু পরিবারকে শাস্তি দিই? প্রেমিকা বলে, হ্যাঁ, যদি তুমি শুনে থাকো তবে বুঝে নাও, তুমি মরেছ। তারপর কেউ জিজ্ঞেস করে, ওই চারজনকে কি হবে? তার বয়ফ্রেন্ড বলে, তুমি এখনই তাদের কাছে গিয়ে ক্ষমা চাও না কেন? তখন প্রেমিকা হেসে বলে, ওরা তো ভয় পেয়ে গেছে। বয়ফ্রেন্ড ফোন বের করে দ্রুত বলে, আমি চারজনের ছবি তুলব, দেখি ক্ষমা চাইতে তাদের কেমন লাগে। ঠিক তখনই চারজন বলে, নমস্কার স্যার। এটা শুনে তার বয়ফ্রেন্ড স্তব্ধ হয়ে যায়। জিয়া তখন বলে, বাবা, আপনি এখানে কেন এসেছেন? এটা শুনে দুজনেই হতবাক হয়ে যায়। জিয়ার বাবা বলে, তুমি জানো না, এই আমার মেয়ে সবচেয়ে ধনী পরিবারের উত্তরাধিকারিণী? প্রেমিকা অবিশ্বাসের সুরে বলে, এটা অসম্ভব। বয়ফ্রেন্ড জিজ্ঞেস করে, তাহলে যা কিছু শুনেছি সব মিথ্যে? প্রেমিকা উঠে দাঁড়িয়ে বলে, আমি এসব কিছুই বিশ্বাস করি না। এটা সব সাজানো নাটক। ভাবো না যে তুমি একজন অভিনেতাকে ডেকে এনেছো আর আমাদের ধোঁকা দিতে পারবে। তখন জিয়ার বাবা কঠিন গলায় বলে, আমি এখনই লু এবং ওয়েন পরিবারের সঙ্গে সব চুক্তি বাতিল করছি। এখন থেকে কেউ যদি আমার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে, এখন থেকে যে কেউ লু পরিবারের বিরুদ্ধে কিছু করবে, তাকে শতবার ভাবতে হবে। তারা এখন লু পরিবারের শত্রু। তখন এক ছেলে বলে, এই দুজনকে কে নিতে চায়? এরা তো শুধু অমঙ্গল বয়ে আনে। পাশে দাঁড়ানো এক মেয়ে বলে, তুমি এদের সমর্থন করছো কেন? এখন লু পরিবারের রোষ তোমাকেও ভোগ করতে হবে। তখন তার প্রেমিকা বলে, এটা অসম্ভব নয়। তার বয়ফ্রেন্ড রেগে উঠে জিয়াকে বলে, এই সব তোমার কারণেই হচ্ছে, এখন তুমি সব ঠিক করবে। জিয়া শান্তভাবে বলে, এই পার্টি আমাদের অ্যানিভার্সারির উপহার ছিল, কিন্তু তুমি সেটাও নষ্ট করে দিয়েছ একজন মধ্যবিত্ত মেয়ের জন্য। তার প্রেমিকা চিৎকার করে বলে, আমি তোমাকে মেরে ফেলবো। সে একটি কাঁচের টুকরো হাতে তুলে নেয় এবং জিয়ার দিকে এগিয়ে আসে। তখন ওয়াং আসে এবং তাকে থামিয়ে দেয়। সে জিয়াকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? জিয়া তার দিকে রাগে এক চড় মারে। তখন প্রেমিকা চেঁচিয়ে বলে, আমার দিকে হাত তোলার সাহস কিভাবে হলো তোমার? জিয়া বলে, আমি এখানে শুধু ফোন ধরতে এসেছিলাম। প্রেমিকা তখন ব্যঙ্গ করে বলে, তুমি সত্যিই কি কোনো ধনী পরিবারের মেয়ে, নাকি শুধু এক বাজে মেয়ে? ঠিক তখনই তার প্রেমিকার বাবা প্রবেশ করে। রাগে বলে, চুপ করো অসভ্য মেয়ে, আমি আর তোমাকে রক্ষা করব না। আজ পুরো পরিবার তোমার বিরুদ্ধেই দাঁড়িয়েছে। তিনি মিসেস লুর কাছে ক্ষমা চেয়ে বলে, আমরা ভুল করেছি, আমরা ওকে মাথায় তুলেছিলাম, তাই এত উদ্ধত হয়েছে। তিনি নিজের মুখে চড় মারেন এবং বলেন, এ মেয়ে তো নিজের সম্মানেরও কোনো মূল্য দেয়নি। মেয়ে তখন কাঁদতে কাঁদতে বলে, বাবা, কিন্তু তিনি রেগে বলে, চুপ করো, আজ থেকে আমার কোনো মেয়ে নেই, আজ থেকেই তুমি মৃত আমার কাছে। তিনি তাকে লাথি মেরে ফেলে এবং হাঁটু গেড়ে বসে বলে, আজ থেকে এই মেয়ের সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নেই। জিয়ার স্বামী তখন বলে, আমি জানি এটা আমার ভুল, আমি ওর ফাঁদে পড়েছিলাম, আমি আর এভাবে আচরণ করব না, দয়া করে আমাকে ক্ষমা করো। তারপর সে অনুনয় করে বলে, আমার স্ত্রী, অনুগ্রহ করে রাগ করো না, আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, তার জন্য ক্ষমা করো, আমি আর কখনো এমন করব না। জিয়া ব্যঙ্গ করে বলে, মিস্টার ওয়াং, দেখুন না কিভাবে এই লোকটা গিরগিটির মতো রং বদলাচ্ছে। তারপর ঠাট্টা করে বলে, দেখো, তোমার স্ত্রী তো হাঁটু গেড়ে বসেছে, তবুও কি তুমি তাকে ডিভোর্স দিতে চাও না? স্বামী কাঁদো কণ্ঠে বলে, না,
আমাকে ছেড়ে দিও না। আমি জানতাম না তুমি কে। যদি জানতাম আমি কখনো এমন করতাম না। তখন প্রেমিকা রেগে গিয়ে বলে, তুমি কি বলছো? স্বামী বলে, তুমি এখান থেকে চলে যাও। তুমি আমাকে ভুল পথে নিয়ে গিয়েছিলে। আমি প্রমিস করছি আর কখনো এমন করব না। আমি ওকে চিনি না। তুমি যা বলবে আমি তা করব। সে দুহাত জোর করে ক্ষমা চায়, বলে, আমি আর কখনো এমন কিছু করব না। জিয়া নিচে বসে শান্তভাবে বলে, জানো তোমাকে এখন কেমন লাগছে? ঠিক যেন একটা কুকুর নিজের লেজ নাড়ছে। তারপর স্বামী তাকে মারতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওয়াং এসে থামায় এবং কঠোর গলায় বলে, যদি তুমি এটা করো তোমার পরিণতি খুব খারাপ হবে। তখন ওয়াং বলে, তোমরা দুজন এখনই এখান থেকে চলে যাও। আমি এখানে একটা আবর্জনাও দেখতে চাই না। তারা চলে গেলে জিয়া 3 জন ছেলেকে সঙ্গে নিয়ে কথা বলে। তাদের একজন বলে, জিয়া, আমাকে তোমার সঙ্গে থাকতে দাও। অন্যজন বলে, মিস্টার জিয়ানু বলেছিলেন মিস্টার ওয়াংয়ের সঙ্গে ভালোভাবে কথা বলতে। তৃতীয়জন বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি কখনো তোমাকে কোনো বিপদে ফেলবো না। এরপর তারা সবাই কোনো না কোনো অজুহাতে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় ওয়াং জিয়ার মেয়েকে ওষুধ খাওয়াচ্ছে। সেই মেয়েটি তখন বলে, আঙ্কেল এটা কি? ছোট মেয়েটি বলে, ওষুধটা খুবই তিতো, আমি এটা খাবো না। তখন ওয়াং মৃদু হেসে বলে, সোনা, তুমি যদি এটা না খাও তাহলে কিভাবে তাড়াতাড়ি ভালো হবে? আর যদি ভালো না হও তাহলে তোমার মায়ের সুরক্ষা কিভাবে করবে? মেয়েটি বলে, আমাকে তাহলে দ্রুত ভালো হতে হবে। আমি মায়ের সুরক্ষা করব। ওয়াং বলে, একটু আর খেয়ে নাও। হঠাৎ জিয়ার মেয়ে জিয়াও অজ্ঞান হয়ে যায়। দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে এবং সাথে সাথে ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে বলে, আমাদের অবিলম্বে একজন বোন ম্যারো ডোনার খুঁজে বের করতে হবে, কারণ তার অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। তখন ডাক্তার জিয়াকে বলে, তুমি নিজের বোন ম্যারো কেন দাও না? জিয়া বলে, আমি লিউকেমিয়া রোগী, তাই দিতে পারবো না। এছাড়াও আমি এখনো জানি না জিয়ার আসল বাবাকে। এরপর জিয়া ওয়াংকে অনুরোধ করে বলে, দয়া করে আমাকে একটা উপকার করো। পরের দৃশ্যে দেখা যায় জিয়া আপেল কাটছে। হঠাৎ ছুরি তার হাতে কেটে যায়। জিয়াও বলে, মা, এটা তো তোমার ব্যথা দেবে। জিয়া হাসি দিয়ে বলে, না রে, আমি একদম ঠিক আছি। তখন দুজন ছেলে ফুল নিয়ে আসে। জিয়াও তাদের দেখে কাঁদতে শুরু করে। জিয়া তাদের বলে, তোমরা এখনই চলে যাও। ওদের একজন বলে, আমরা তো এই ফুল জিয়াওর জন্য এনেছি, এটা কি ওর পছন্দ হয়েছে? জিয়া বলে, জিয়াওর ফুলে অ্যালার্জি আছে। ছেলেরা অবাক হয়ে বলে, আপনি আগে বলেননি কেন? তারপর একজন বলে, এই ফুলগুলো বাইরে নিয়ে যাও। জিয়ার আগে বলে, তোমরা এখনো এখানে আছো কেন? এরপর আরো একজন ছেলে আসে এবং বলে, ও শুধু জিয়াওর জন্য আরো ঝামেলা তৈরি করছে। সে বলে, আমি তোমার জন্য রান্না করে এনেছি, আশা করি তুমি এটা পছন্দ করবে। কিছুক্ষণ পর আরেকজন আসে এবং বলে, দেখলাম প্রহরীর দেওয়ালে কেউ আমাকে বাধা দেয়নি, তাই আমি সরাসরি ঢুকে গেছি। সে জিয়ার হাত ধরে বলে, আমি বাকিদের মতো নই, সে অনেক খেলনা নিয়ে এসেছে। জিয়া অবাক হয়ে বলে, তুমি তো ওদের থেকেও বেশি পাগল। তারপর দেখা যায় জিয়া তার স্বামীর বাড়িতে গিয়ে তার কলার ধরে জিজ্ঞেস করে, জিয়া ওর আসল বাবাকে? সে বলে, আমার কিছু মনে নেই। জিয়া ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, আমি তোমাকে মনে করার সুযোগ দিচ্ছি। তখন তার দেহরক্ষীরা তার স্বামীর দিকে বন্দুক তাক করে। ভীত স্বামী বলে, থামো, আমি সব বলবো। সেখানে উপস্থিত মানুষরা বলে, তাড়াতাড়ি বলো, আমাদের বেশি সময় নেই। স্বামী কেঁপে কেঁপে বলে, আমাকে পেডিগ্রি হোটেলে ডাকা হয়েছিল আর আমাকে 5 মিলিয়ন দেওয়া হয়েছিল মুখ বন্ধ রাখার জন্য। ওই সময় আমি তোমার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম, কিন্তু এখন আর কিছু মনে নেই। ভয়ে সে নিজেই প্যান্টেই প্রস্রাব করে ফেলে। তখন জিয়া বলে, সত্যি মনে হচ্ছে ওর কিছু জানা নেই। সে বলে, বাজে কথা বন্ধ করো। তারপর ডিভোর্সের কাগজ সামনে ছুড়ে দেয়। স্বামী তাকিয়ে বলে, এগুলো তো ডিভোর্স পেপার। জিয়া ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, আমি তোমার সঙ্গে ডিভোর্স নিচ্ছি আর এবার তোমাকে আমি ছেড়ে দিচ্ছি না। তখন স্বামী হাত জোর করে কাঁদতে শুরু করে, বলে, আমি শুধু ওই দুষ্টু মেয়ের কথায় প্রলোভিত হয়েছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করো। আমরা তো স্বামী স্ত্রী, একবার সুযোগ দাও। জিয়ার আগে টেবিলের
ছুরি তুলে তার পায়ে আঘাত করে এবং বলে, এখনই তোমরা দুজন এখান থেকে বেরিয়ে যাও, না হলে আরো খারাপ হবে। সে ছুরিটা তার গলায় ধরে বলে, তুমি সই করবে না মরবে? স্বামী কাঁপা গলায় বলে, আমি সই করব। তারপর বলে, আমরা এত বছর একসঙ্গে আছি, আমাকে একবার বোঝার চেষ্টা করো। জিয়া বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালো করেই বুঝবো। এখন থেকে আমি তোমাকে এক ভবঘুরে কুকুরের মতো জীবন দেব। তারপর বলে, এই বাড়ি ছাড়ার জন্য তোমাকে অচিরেই কোর্ট থেকে নোটিশ আসবে। সে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় তার প্রেমিকা এসে বলে, তোমার কি হয়েছে? তুমি আহত কেন? সে বলে, আমি তো পড়ে গিয়েছিলাম। কিন্তু প্রেমিকা রেগে তার ক্ষতে আরও আঘাত করতে শুরু করে এবং তার সঙ্গে নির্মম আচরণ করতে থাকে। সে তখন বলে, তোমাকে এই পরিবার থেকে তাড়ানো হয়নি, তুমি নিজেই চলে গিয়েছিলে। তার প্রেমিকা রাগে বলে, ওই মেয়েটা নিজের সৌন্দর্য নিয়ে ভীষণ গর্ব করে, তাই না? তার বয়ফ্রেন্ড বলে, এই কথা বলো না, সে তো লু পরিবারের বড় মেয়ে এবং সবচেয়ে ধনীও। প্রেমিকা ব্যঙ্গ করে বলে, যদি অন্য কেউ এটা বলতো তাহলে বিশ্বাস করতাম না, কিন্তু তুমি বলছো। তুমি কি সত্যি মনে করো মিস লু আর কেউই নয়? আমি তাকে ভালোভাবেই চিনি, আমরা দুজন বিদেশে একই স্কুলে পড়েছি। সে আরও বলে, জিয়ার আসল ছবিও কেউ আর চেনে না। সেই ছবি গত 6 বছর ধরে 25 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। এরপর দেখা যায় জিয়ার প্রাক্তন স্বামী ও তার প্রেমিকা কথা বলছে। প্রেমিকা বলে, জিয়া আসলে সেই পরিবারের প্রকৃত মেয়ে নয়, আমি আসল মেয়ে। তারপর তারা দুজনে মিলে জিয়াকে হত্যা করার পরিকল্পনা করে। বলে, আমরা তাকে মেরে ফেলবো আর তারপর সব সম্পত্তি আমাদের হবে। তারা গাড়িতে উঠে জিয়াকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই জিয়ার 4 জন বন্ধু সেখানে উপস্থিত থাকে। তারা আঘাত করতে যাচ্ছিল। এমন সময় ওয়াং এসে জিয়াকে বাঁচিয়ে ফেলে, কিন্তু নিজেই দুর্ঘটনায় গুরুতর আহত হয়। ডাক্তারেরা অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে। জিয়া কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, ডাক্তার কি হয়েছে? ডাক্তার বলে, আমরা অনেক চেষ্টা করেছি। তারপর তিনি নীরবে চলে যান। ঠিক তখনই নার্স একটি মৃতদেহ নিয়ে আসে। সেটা দেখে জিয়া ভেঙে পড়ে কাঁদতে থাকে। এমন সময় আরেকজন নারীও হাজির হয়। সেও ভীষণ কান্নাকাটি করছে। তাকে দেখে জিয়া চমকে যায়। হঠাৎ তার দৃষ্টি পড়ে আহত ওয়াংয়ের দিকে, যার পা ভেঙে গেছে কিন্তু মুখে এখনো শান্তির ছাপ। জিয়া তার কাছে দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, এসব আমার দোষ। এরপর দেখানো হয় একটি ফ্ল্যাশব্যাক, অ্যাক্সিডেন্টের রাতের স্মৃতি। তখন ওয়াং মৃদু কণ্ঠে বলেছিল সে সেদিন রাতে জিয়ার সঙ্গে কাছাকাছি থাকতে চেয়েছিল। আর একটি ফ্ল্যাশব্যাক দেখা যায়, ওয়াংয়ের সহকারী তাকে একটি রুমে রেখে বলছে, তোমাকে লু পরিবারের মেয়ে মদ খাইয়ে ফাঁদে ফেলেছিল, তাই তোমার সঙ্গে এমন হয়েছে। ওয়াং তখন বলে, আমি শুধু একজনকেই ভালোবাসি। সহকারী বলে, চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা করছি। তারপর দেখা যায় ওয়াং আহত অবস্থায় বিছানায় শুয়ে আছে, হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা। জিয়া এসে তার কপালে আলতো করে চুমু খায়। পরের দিন সকালে লু পরিবারের মেয়ে রাগে নিয়ে আসে এবং ওয়াং এর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। সে বলে, আমি তোমাকে পছন্দ করতাম, তবুও তুমি আমাকে প্রতারণা করলে। এরপর জিয়া ওয়াংকে বলে, তুমি কত নিষ্ঠুর, তুমি আমার মেয়ের প্রকৃত বাবা, আর তবুও আমাদের ছেড়ে চলে গিয়েছিলে। ওয়াং অভিনয় করে ব্যথার ভান করে, বলে, তুমি আমাকে ভুল বুঝছো। জিয়া রেগে বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। জিয়া তাকে নিজের ঘরে নিয়ে আসে। ঠিক তখনই খবর আসে যে জিয়ার প্রাক্তন স্বামী এবং তার প্রেমিকা ধরা পড়েছে। 4 জন বন্ধু তাদের ধরে নিয়ে আসে। প্রাক্তন স্বামী বলে, আমি কিছুই করিনি, কিন্তু সবাই তাকে দেখে প্রমাণসহ ছবি দেখায়। সিসিটিভি ফুটেজে সব ধরা পড়েছে। তারপর পুলিশ তাকে নিয়ে যায়। এদিকে সেই প্রেমিকা পালিয়ে থাকতে থাকে। শহরের সর্বত্র তার পোস্টার ঝুলছে। পুলিশ তাকে খুঁজছে। বিজ্ঞপ্তিগুলো দেখে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সব ভেঙে ফেলার চেষ্টা করে। হাসপাতালে জিয়া এবং ওয়াং পাশাপাশি বসে আছে। জিয়া বলে, আমি তোমার জন্য 1 গ্লাস জল নিয়ে আসছি। ওয়াং তাকে থামিয়ে বলে, জিয়া, আমার তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে। জিয়া জিজ্ঞেস করে, কি ব্যাপার? ওয়াং শান্তভাবে বলে, জিয়া ওর অবস্থা আর দেরি সহ্য করছে না।
ওয়াং জিয়াকে জিজ্ঞেস করে, যদি তুমি তোমার প্রাক্তন স্বামীকে খুঁজে পাও তুমি কি তাকে ক্ষমা করতে পারবে? জিয়া বলে, ওয়াং তুমি জানো সে এত বছর ধরে ক্যারিয়ারের অজুহাতে পালিয়ে পালিয়ে বেরিয়েছে। সে কখনো জিয়াওর খোঁজ নেয়নি, কখনো আমার জন্য এক পয়সাও দেয়নি। তবুও আমি গর্বিত, কারণ আমি কখনো কারো সামনে মাথা নত করিনি, আর আমাকে কেউ জোর করতেও পারবে না। ওয়াং বলে, আমি জানি এই সব বছর তুমি আর জিয়াও অনেক কষ্ট সহ্য করেছো। জিয়া রাগে বলে, তোমার এতে কি আসে যায়? এত বছর কেটে গেল, সে জানতো আমাকে প্রতারণা করা হচ্ছে, তবুও কখনো কিছু বলনি, আমাদের সামনেও আসনি। যদি আমার জায়গায় তুমি থাকতে তুমি কি তাকে ক্ষমা করতে পারতে? ঠিক তখন এক নার্স ভেতরে আসে। আসলে সে জিয়ার শত্রু এবং প্রাক্তন স্বামীর প্রেমিকা। সে বলে, তোমার কি সেই ভুয়ো ধনী লোকটার এতই চিন্তা? তাহলে এখন আমি তোমাকে মেরে ফেলবো। আমি কি সেই ভুয়ো ধনী মেয়েটিকে মারতে পারি না? ওয়াং তখন বিষয়টা সামলে নিয়ে জিজ্ঞেস করে, বলো তো তুমি আমার সঙ্গে থাকলে কেমন লাগবে? জিয়া অবাক হয়ে বলে, তুমি এই প্রশ্নটা কেন করছো? ওয়াং শান্ত কণ্ঠে বলে, কারণ তুমি সবসময় আমার মনে আছো। এটা আমার বাবা আমার শিক্ষাকে বিয়ে করেছেন বলে নয়, ওটা শুধু ছিল ব্যবসার সম্পর্ক। আমার হৃদয় শুধু তোমার জন্যই ধড়ফড় করে। সে আরো বলে, যখন তোমার প্রাক্তন স্বামী তোমার ওপর গাড়ি উঠিয়ে দিতে চেয়েছিল তখন আমার শ্বাসও থেমে যাচ্ছিল। যদি তুমি মারা যেতে আমি আর কখনো শান্তি পেতাম না। জিয়া এক মুহূর্ত থমকে যায়, তারপর উদ্বিগ্ন কণ্ঠে বলে, এসব কথা বলো না, আমার একটু কাজ আছে। সে উঠতে যায়, তখন ওয়াং তার হাত ধরে ফেলে। জিয়া ভাবে হয়তো সে আবার ব্যথা পেয়েছে, তাই বলে, সাবধান, আমি তোমাকে আবার কষ্ট দিতে চাই না। তুমি ঠিক আছো তো? তারপর ওয়াং হঠাৎ তাকে চুমু খায়। জিয়া প্রথমে রেগে ওঠে, কিন্তু থেমে যায়। ওয়াং মুচকি হেসে বলে, দেখেছো আমি তোমার হৃদয়ে জায়গা করে নিয়েছি। জিয়া বলে, না এমন কিছু নয়। ওয়াং তার কাঁধে হাত রেখে বলে, গম্ভীর শ্বাস নাও আর ভাবো তুমি কি সত্যি আমার সঙ্গে থাকতে পারবে? জিয়া চোখ পাকিয়ে বলে, এত বোকা ছেলে আমি জীবনে দেখিনি। ওয়াং হেসে বলে, আমি আগে খুব অহংকারী ছিলাম, অনেক মেয়েকে প্রতারণা করতাম, কিন্তু আজ আমি তোমার হাত ধরেছি আর প্রতিজ্ঞা করছি যদি কখনো মরে যাই তবুও ফিরে আসবো না। জিয়া তাড়াতাড়ি বলে, চুপ করো, আর এসব কথা কখনো বলো না। ওয়াং তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই জিয়াও জেগে ওঠে এবং বলে, আঙ্কেল আপনি আমার মাকে কেন জড়িয়ে ধরেছেন? জিয়া হেসে বলে, সোনা আঙ্কেল তোমার মাকে খুব ভালোবাসে। যেমন এক মা তার শিশুকে বুকে নেয়, তেমনই আঙ্কেল আমাকে জড়িয়ে ধরেছে। জিয়াও সন্দেহ ভরে বলে, তুমি মিথ্যে বলছো, আমার মনে হচ্ছে। জিয়াও হাসি দিয়ে বলে, তোমরা দুজন তো নিশ্চয়ই একে অপরকে ভালোবাসো। তখন ওয়াং বলে, হ্যাঁ আমি তোমার বাবার মতো হতে চাই, তুমি কি এতে রাজি? জিয়াও জিজ্ঞেস করে, তুমি তো আমাকে বা আমার মাকে কখনো আঘাত করবে না, তাই না? ওয়াং হাসি দিয়ে বলে, না কখনো না, আমি সবসময় তোমাদের দুজনকে রক্ষা করব, ঠিক আছে? ঠিক তখনই এক নার্স আসে। জিয়াও খুশি হয়ে বলে, আবার কি একটা ইঞ্জেকশন? জিয়া চিন্তায় পড়ে যায়, ভাবে এই কণ্ঠস্বরটা যেন চেনা লাগছে। কিছুক্ষণ পর সে বুঝে যায় যে এ তার প্রাক্তন স্বামীর প্রেমিকা। জিয়া তৎক্ষণাৎ নার্সের ছদ্মবেশে থাকা সেই নারীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মেয়েটি রাগে বলে, আমি কখনো রোগী সাজার জন্য আসিনি, আমি এই লোকটার চিকিৎসা করতে এসেছি। জিয়া ঠান্ডাভাবে বলে, এটা হাসপাতাল, তোমার বাড়ি নয়, আমি তোমাকে কোনো খারাপ কাজ করতে দেব না। তখন মেয়েটি কটুভাবে বলে, আমি এমন কিছু করতেও চাইনি, আমি তো লু পরিবারের উত্তরাধিকারী ছিলাম, কিন্তু তোমার কারণে পদ হারিয়েছি, এখন তোমাকে কখনো ছাড়বো না। সে পেছন থেকে ওয়াংকে আঘাত করে। ওয়াংকে দ্রুত এক কক্ষে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা খারাপ, কিন্তু সে জিয়ার হাত ধরে বলে, আমার কিছু বলার আছে। জিয়া চোখের জল মুছে বলে, এত সহজে তুমি মরতে পারবে না। ওয়াং দুর্বল গলায় বলে, 6 বছর আগে যে হোটেলে সেই ছেলে ছিল সে আমিই ছিলাম। জিয়া হতবাক হয়ে পড়ে। ওয়াং বলে, আমি জিয়াওর আসল বাবা। 6 বছর আগে আমি তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আমাকে ওরা প্রতারণা করেছিল, আমাকে জোর করে মদ খাইয়েছিল। তারপর আমার এক কর্মচারী আমাকে এক নারীর সঙ্গে পাঠিয়েছিল, আমি জানতাম না সেই নারী তুমি ছিলে। জিয়া অবাক হয়ে বলে, যদি আমি জানতাম। ওয়াং বলে, ওই দুর্ঘটনায় আমি স্মৃতি হারিয়েছিলাম, না হলে কখনো তোমাকে আর জিয়াওকে
অবৈধ সন্তান হিসেবে থাকতে দিতাম না। আমি বহুবার তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। ভাবতাম তুমি সুখে আছো, তোমাকে বিরক্ত করতে পারিনি। জিয়া চোখ ভিজিয়ে বলে, তুমি বোকা, আর আমি আরো বড় বোকা। ওয়াং হাত বাড়িয়ে বলে, আমি এখন শুধু তোমাকে আর জিয়াওকে সুখী রাখতে চাই। অতীত ভুলে যাও। জিয়া বলে, একটাই কথা মনে রেখো, তুমি জীবিত ফিরে আসবে। আমি তোমাকে ক্ষমা করব। আমি তো প্রতিজ্ঞা করেছি তোমাকে বিয়ে করব, আর যদি তুমি মারা গেলে আমি অন্য কাউকে বিয়ে করে ফেলবো। সে হয়তো তোমার মতো ভালো হবে না, হয়তো আমাকে আঘাতও করবে। কিন্তু ওয়াং তার দিকে তাকিয়ে বলে, না, আমি জীবিত ফিরে আসব। জিয়া বলে, তোমাকে অবশ্যই আসতে হবে। এরপর দেখা যায় পরের দৃশ্যে তাদের বিয়ে হচ্ছে। জিয়ার বাবা চোখে অশ্রু নিয়ে আনন্দে তাকিয়ে আছে। ওয়াং বলে, তুমি এই বিয়ের পোশাকে অপূর্ব লাগছো। জিয়াও হাসি দিয়ে বলে, মা তো প্রতিদিনই সুন্দর লাগে, কিন্তু আজ তার দিনটা বিশেষ বলে আরো সুন্দর লাগছে। এরপর আগের সেই 3 জন বন্ধু আসে। একজন মজা করে বলে, মনে হচ্ছে ভবিষ্যতে আমাকেও হাঁটু গেড়ে বসতে হবে। অন্যজন বলে, যদিও সে আমার মতো মিষ্টি নয়, তবু তোমার মন পরিবর্তনের সম্ভাবনা আছে কি? সবাই হাসতে থাকে। তারা নবদম্পতিকে অভিনন্দন জানায়। ঠিক তখনই ম্যানেজার এসে বলে, আমি আমাদের কনের কাছে কিছু বলতে চাই। সে হাঁটু গেড়ে প্রপোজ করে বলে, জিয়া, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে চিরদিন সুখে রাখবো। তুমি আমার হৃদয়ে সবসময় ছিলে। যদিও আজ দেরিতে এলাম, ভবিষ্যতের প্রতিদিন আমি তোমার জন্য বিশেষ করে তুলব। সে যোগ করে, এই মুহূর্তটির জন্য আমি 12 বছর ধরে অপেক্ষা করছি। সে জিয়ার দিকে তাকিয়ে আবার বলে, বলো, তুমি কি আমাকে বিয়ে করবে? জিয়া চোখে জল নিয়ে বলে, হ্যাঁ। তাদের বিয়ের পর গল্পটি এক উজ্জ্বল আনন্দময় পরিণতিতে শেষ হয়।